আমি ডাক্তার মোহাম্মদ আসফ ইকবাল, একাডেমিক কনসালটেন্ট, জেনেসিস বিসিএস কেয়ার। আপনাদেরকে আজকের সেশনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের সেশনে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন জেনেসিসের অন্যতম, বিসিএস কেয়ারের অন্যতম একাডেমিক কনসালটেন্ট, আমাদের সবার পরিচিত আব্দুল্লাহ আল হাসান সোহান ভাই। আরো উপস্থিত আছেন জেনেসিস বিসিএস কেয়ারের সম্মানিত উপদেষ্টা আল আসিফ আবেদিন ভাই, 38তম বিসিএস হেলথ ক্যাডারের একজন সম্মানিত সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বর্তমানে 39তম বিসিএস হেলথ ক্যাডারের একজন সদস্য এবং 43তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ডাক্তার আশিকুর রহমান ভাইয়া। আরো উপস্থিত আছেন জেনেসিসের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর সিনিয়র মেন্টর এবং 43তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইউসুফ তুরাস স্যার। আর একটু কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরো যোগ দিবেন জেনেসিস বিসিএস কেয়ারের ইংরেজি বিষয়ক আমাদের সিনিয়র মেন্টর মির্জাউল্লাহ সুমন স্যার এবং ম্যাথ বিষয়ক সিনিয়র মেন্টর নাজমুল হায়দার স্যার। তো সব মিলিয়ে আজকের সেশনে আমরা আলোচনা করব রিটেনের সামগ্রিক প্রস্তুতি, এবং স্পেশালি আমাদের একটা সেশন থাকবে ম্যাথের উপর, ইংলিশের উপর, মেডিকেল সায়েন্সের উপর, বাংলার উপর এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক অর্থাৎ সাধারণ জ্ঞানের উপর। আমরা অনুষ্ঠানটা প্রথমে আমরা সামগ্রিকভাবে রিটেনের সামগ্রিক ওভারঅল রিটেনের একটা প্রিপারেশন নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি 43তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বর্তমানে বিসিএস হেলথ ক্যাডারে কর্মরত ডাক্তার আশিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 46তম লিখিত জেনেসিস এর যে লিখিত সেমিনার, এটা সে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। এভাবে আসলে লিখিত নিয়ে কথা বলার সুযোগ আমার খুব একটি কখনো হয়ে ওঠেনি। তো আপনারা কি প্রথমবার রিটেন দিবেন এরকম কি? আপনি কি আগে রিটেন দিয়েছেন? প্রথমবার? আপনারা চারজনই এখানে যে আছেন প্রথমবার রিটেন দিবেন? 45। আচ্ছা, 45 রিটেন দিয়েছেন, তাহলে আপনাদের কিছুটা ধারণা আছে। রিটেনে আমার যেটা মনে হয়, আমি জাস্ট ওভারঅল সুপারফিশিয়ালি কিছু আপনাদেরকে কথা বলি। আমি যখন রিটেন দিয়েছি 43তমতে, তখন আমি রিটেনের পিছনে আগে সময় পেয়েছিলাম আপনার অ্যারাউন্ড 4-4.5 মাস। 43তম আমি প্রিলি এবং রিটেনের মাঝখানে 4 মাস বা 4.5 মাসের মতো। আমি কিন্তু 44তমতে সময় পেয়েছি আরো কম। এবং পিএসসি এখন যে প্যাটার্নে পিএসসি চলছে, সোহরাব স্যার চেয়ারম্যান হওয়ার পর থেকে, এখন কিন্তু আপনারা যত দিন যাবে রিটেনের সময় আরো কম পেতে থাকবেন। যত দিন যাবে বিসিএস ক্যান্ডিডেটরা কিন্তু রিটেনের সময় কম পাবে। কারণ পিএসসি যে রোড ম্যাপ তৈরি করে 12 মাসে একটি বিসিএস এর সার্কুলার থেকে রেজাল্ট, সেখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে কি রিটেন রেজাল্টটা দেয়া। কারণ এখন কিন্তু প্রিলিমিনারি রেজাল্ট আপনারা দেখেছেন, 13 দিনের মধ্যে প্রিলিমিনারি রেজাল্ট দেয়া, এটা আসলে কোনো এক সময় অসম্ভব একটা কল্পনা ছিল। এবং ভাইভাও কিন্তু খুবই দ্রুত হয়। এজন্য পিএসসি যেটা করতেছে আস্তে আস্তে, যে দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য তারা রিটেন থেকে প্রিলি রেজাল্ট এবং রিটেন, এই যে গ্যাপটা, এটা তারা আস্তে আস্তে কমাচ্ছে। তো এটা কিন্তু ফার্স্ট টাইম ক্যান্ডিডেট যারা, তাদের জন্য রিটেনটা কিন্তু একটু কনফিউজিং। আমি এর আগে বিসিএস আমার রিটেন দেওয়া প্রয়োজন হয়নি। আমি 43তমতে প্রথম রিটেন দিয়েছি, মানে আপনাদের মতে আমার অবস্থা ছিল। আর আপনারা জানেন 39তম বিসিএস স্বাস্থ্যতে রিটেন পরীক্ষা ছিল না, ঠিক আছে? সবার আগে আপনাদের জন্য আমার যেটা পরামর্শ, আপনারা হচ্ছেন প্রিভিয়াস রিটেনের কোশ্চেন দেখবেন। রিটেনের কোশ্চেন গুলো আপনারা একটু দেখে একটু অ্যানালাইসিস করবেন যে কি ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? এই কোশ্চেন গুলো জাস্ট আপনি বুঝেন না বুঝেন, আপনি কোশ্চেন গুলো একটু রিডিং দিবেন। অ্যাটলিস্ট আমি বলবো 38 থেকে 45 পর্যন্ত জাস্ট কোশ্চেন গুলো একটু দেখবেন। মেডিকেল সায়েন্স সহ সকল কোশ্চেন গুলো একটু আপনারা দেখবেন। আমি আসলে মেডিকেল সায়েন্সের রিটেন নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ আসলে ওটা যেহেতু আমি নিজে প্রিপারেশন নেইনি বা আমার নেওয়া প্রয়োজন হয়নি, আমি শুধুমাত্র জেনারেল ক্যাডারে 43 এবং 44তম পরীক্ষা দিয়েছিলাম। তো মেডিকেল সায়েন্সের রিটেন সম্পর্কে আসলে কথা বলা আমার সাজে না। আমি বাকি যে রিটেন গুলো আপনারা দিবেন, সেগুলো যেহেতু আমি নিজেও দিয়েছি, প্রিপারেশন নিয়েছি, সেগুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে কথা বলি। তো আপনারা সবার আগে কমপক্ষে 38 থেকে 45 পর্যন্ত প্রশ্নগুলো আপনারা সবাই দেখবেন। প্রশ্নগুলো যে কি ধরনের প্রশ্ন আসতেছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করবেন, কোন প্রশ্নটায় কতটা নাম্বারের জন্য আসতেছে, ঠিক আছে?
এরপরে আপনারা যখন প্রিপারেশন নিবেন, আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, বিসিএস রিটেনে ভালো করার আমার কাছে যদি মনে হয় সবচেয়ে মূল যে দুটো স্ট্র্যাটেজি, আমি বলবো ফার্স্ট অফ অল হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা বিসিএস রিটেনে খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে প্রেজেন্টেশন। ধরেন আমি একদম সেম একটা টপিক, আমরা এখানে যারা আছি ধরেন আমরা সবাই লিখলাম, সবাই একটা পৃষ্ঠায় একটা নির্দিষ্ট টপিকে সবাই লিখলাম, দেখবেন সবার খাতা আপনার মানে দেখতে ভালো লাগবে না, এক একজনের খাতা এক এক রকম প্রেজেন্টেবল হবে। প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে সকল স্যাররা খাতা দেখে বিসিএস রিটেনের, তারা কমপক্ষে গ্রেড 3 অ্যান্ড অ্যাবভ যে সকল অফিসাররা থাকে তারা খাতা দেখে। আমরা যদি আমাদের ক্লিনিক্যাল যদি চিন্তা করি, কমপক্ষে পূর্ণ অধ্যাপক এক একজন স্যার, যদি সে স্যার ডক্টর হোক, স্যার কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, কমপক্ষে পূর্ণ অধ্যাপক স্যার, তো তাদের কিন্তু অনেক বছরের অভিজ্ঞতা এই খাতা দেখার ব্যাপারে, ঠিক আছে। আর স্যাররা দেখা যায় অন্যান্য অনেক কাজে তারা ব্যস্ত থাকে। আপনার খাতাটাকে আপনি প্রেজেন্টেবল করবেন, যে জিনিসটা এটা শুধুমাত্র খাতার জন্য না, আপনি যদি একটা কিছু কিনতে যান, আপনি একটা ফল কিনেন, একটা কাপড় চোপড় কিনেন, প্রেজেন্টেবল জিনিসটাই কিন্তু আমরা বেশি মনোযোগী হই, ওটা কিন্তু একটু দেখতে ভালো লাগে, একটু ধরে দেখি। খাতার প্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। এবং টাইম ম্যানেজমেন্ট, আপনি এমন ভাবে আপনার শুরু থেকে আপনারা বারবার এখানে বিভিন্ন টপিকে ক্লাস টেস্ট দিবেন, তারপর আপনার সাবজেক্ট ফাইনাল তো হবে বা মক টেস্ট হবে, বারবার বিভিন্ন রিটেন দিয়ে দিয়ে আপনার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। টাইম ম্যানেজমেন্ট কিরকম, আপনি পারেন এমন একটা নাম্বারও আপনি ছেড়ে আসবেন না, একদম অজানা জিনিস লিখবেন না প্লিজ। উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে গেলে তখন আবার স্যারদের বিরক্তির কারণ হয়ে যায় সেটা। আপনি পারেন, আপনার আওতার মধ্যে আছে, এই একটা নাম্বারও ছেড়ে আসা যাবে না। আপনি সেভাবেই আপনার টাইম ম্যানেজমেন্টটা করে নিতে হবে। আর বিসিএস রিটেনে কিন্তু ইংলিশ খুব একটা বড় এক্স ফ্যাক্টর, আমার কাছে এটা মনে হয়। ইংলিশে নাম্বারের কিন্তু অনেক পরিবর্তন হয়, কেউ দেখা যায় 90-95 পায়, আবার কেউ 125-30 এরকমও পায়, 90 নিচেও পায়, এরকম ইংলিশ নাম্বারও হয়, ঠিক আছে। ইংলিশ কিন্তু খুব ভাইটাল বিসিএস রিটেনের জন্য। কারণ ইংলিশে জিনিসটা কি, আপনি যদি মেডিকেল সায়েন্সটা তো আমাদের নিজস্ব সাবজেক্ট, ছোটবেলা থেকে আমরা, ছোটবেলা বলতে মেডিকেলের ছোটবেলা থেকে আমরা তো পড়ে আসছি, ঠিক আছে। আর ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট, এখানে আপনার মুখস্থের কাজ কম। একটু যদি আপনারা প্র্যাকটিস করে থাকতে পারেন, আপনারা দেখবেন ইংলিশ এবং মেডিকেল সায়েন্স আপনাদের সবচেয়ে কমফোর্টেবল লাগবে পরীক্ষা দিয়ে। কারণ এই দুটো সাবজেক্ট বাদ দিলে, ইংলিশ যদি বাদ দেই, বাকি প্রত্যেকটা সাবজেক্টে এত লেখা। ইংলিশে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা ইজি, বাট ইংলিশটা নিয়ে আমরা সবাই ঘাবড়াই, কারণ আমাদের আসলে ফ্রি হ্যান্ড ইংলিশ লেখার এটা থাকে না। তো আপনারা একটু ফ্রি হ্যান্ড ইংলিশ লেখার একটু প্র্যাকটিস করবেন। আর এখন থেকেই হচ্ছে আপনারা ইংরেজি পড়বেন, রিডিং ইংরেজি পড়বেন। আমরা তো মেডিকেল সায়েন্স যেহেতু, আমরা সবাই তো অনেক বছর ধরে আমাদের ইংরেজি রিডিং করার অভ্যাস আছে, কিন্তু আমাদের টেকনিক্যাল জিনিস আমরা ইংরেজি পড়ে অভ্যস্ত, জেনারেলাইজড জিনিস কিন্তু আমরা ইংরেজিতে পড়ে অভ্যস্ত না। কারণ আমরা সবাই বাংলা পত্রিকা পড়ি, বাংলা খবর দেখি, আমরা কিন্তু জেনারেলাইজড যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা ইংরেজিতে লিখে বা পড়ে কিন্তু আমরা খুব একটা অভ্যস্ত না। আপনারা একটু ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এর একটু প্র্যাকটিস করবেন। আমি যখন প্রিপারেশন নিয়েছি, আমার আসলে অনলাইন বেসড ছিল আমার প্রিপারেশনটা পুরোপুরি, কারণ তখন আমার পোস্টিং ছিল হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেটা আবার ঢাকা থেকে অনেক দূর। তো আমার হচ্ছে প্রিপারেশন ফুল অনলাইনে, বা আমি যেটা করতাম ইংরেজি ফ্রি হ্যান্ড লিখতাম, ঠিক আছে। আর একটা কাজ আপনারা করবেন হচ্ছে লিগ্যাল পেজের কাগজে প্র্যাকটিস করবেন লিখে। এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় নাই, কিন্তু আমি যদি এই বুদ্ধিটা পেতাম তাহলে আমার আর একটু ইজি হতো। কারণ আমাদের যে রিটেনের খাতা, সেই রিটেনের খাতা কিন্তু আমাদের নর্মাল এই যে খাতা বা আপনার হাতে যে প্যাডটা আছে এরকম কিন্তু না। এই প্যাডে 4 পৃষ্ঠা লিখবেন, রিটেনের খাতার 2 পৃষ্ঠা পুরোপুরি ভরতে পারে বা নাও পারে।
আপনারা A3 সাইজের কাগজ কিনে লিখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর হচ্ছে আপনারা স্পেশালি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর বাংলাদেশ অ্যাফেয়ার্স, এটা কিন্তু আপনার একটা ওভারঅল আইডিয়া থেকে লিখতে হবে অনেক কিছু। ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিন্তু অনেক লেখা, আপনারা যারা 45তম দিয়েছেন আপনারা কিন্তু বলতে পারবেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে কিন্তু অনেক লেখা। দেখা যায় যে মানে সময়ের সাথে তাল মিলিয়ে পারা যায় না। আপনারা হচ্ছেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য এটা একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনারা প্রশ্ন তো পড়বেনই, কিভাবে পড়বেন টপিক ওয়াইজ তো আপনাদেরকে গাইডলাইন দেয়াই হবে। আমি যেটা বলবো একদম টপিকের বাইরেও আপনারা হচ্ছেন বিভিন্ন খবর দেখবেন, পেপার পড়বেন, ঠিক আছে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল কিন্তু আপনি 100% কমন দিয়ে লিখতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার দুটো রিটেনের অভিজ্ঞতা থেকে আমি বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিন্তু আপনার অনেক কিছু আছে, আপনার কিন্তু ধারণা করে লিখতে হবে, অনেক কিছু আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ঠিক আছে? আমার কিন্তু পার্সোনালি আমি যদি বলি, আমার 43 এবং 44তমতে আমার সবচেয়ে ভালো হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পরীক্ষা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আর বাংলাদেশ। বা আমার কিন্তু মানে ম্যাথ, আর একটা জিনিস আমি বলি, আমরা যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আছি, আমরা যখন স্কুল কলেজে পড়ি, ম্যাথ কিন্তু আমাদের ম্যাক্সিমামেরই খুব ফেভারিট সাবজেক্ট থাকে। বাট প্রবলেমটা কি হয়, আমাদের এই যে মাঝখানে যেমন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তারা কিন্তু ওই কোচিং বা টিউশনি করায় কিন্তু অঙ্ক ইংরেজি, কিন্তু আমরা যারা টিউশনির সাথে জড়িত তারা কিন্তু আমরা অঙ্ক ইংরেজি টিউশনি করাই না। আমাদের ছেলেমেয়েরা কিন্তু টিউশনি করাই হচ্ছে বায়োলজি বা আর একটু এক্সটেন্ডেড হলে ফিজিক্স কেমিস্ট্রি, যদি কেউ মানে ফোকাস থাকে আমাদের বায়োলজি। আমরা মেডিকেল স্টুডেন্ট, মেডিকেল এডুকেশন টেস্টেই সবাই পড়ায়, তো দেখা যায় আমাদের প্রায় সবারই 8-10 বছরের একটা অঙ্ক থেকে ডিটাচড একটা অবস্থা থাকে। আমার যেটা পরামর্শ থাকবে, আপনি নিজেকে মনে করবেন ক্লাস সেই 8-9-এ আপনি নিজেকে নিয়ে যাবেন, সে বাচ্চাদের মতো আপনার অঙ্ক করতে হবে। অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। অঙ্ক জিনিসটা বিসিএস রিটেনে কিছু কিছু জিনিস আছে যে আপনি বলতে পারবেন কত পাবেন। ম্যাথ, মেন্টাল এবিলিটি, তারপরে হচ্ছে আপনি সায়েন্স, এই 3টা সাবজেক্টে মোটামুটি মেডিকেল সায়েন্স, এই 4টা টপিকে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি কত পাবো, কাছাকাছি কিন্তু থাকবে, বাকিগুলো তো ইলাবোরেটিভ লেখা। ম্যাথ আপনারা একদম সেই ছোটবেলার মতো করে করতে হবে, একদম মানে আপনি এখানে করবেন, সে আমরা ছোটবেলায় কি করছি, স্যাররা একটা টপিকে দিয়ে দিচ্ছে যে আজকে কিনা শতকরা সুদ কষা কিছু অঙ্ক করায় দিল, আবার বাসায় গিয়ে আমরা অঙ্ক করলাম, পরদিন আবার অঙ্ক নিল। অঙ্কটা একদম নিজেকে সেই ছোটবেলায় নিয়ে যান, না হলে কিন্তু আমাদের বেশিরভাগেরই কিন্তু অঙ্কের সাথে একটা অনেক বেশি দূরত্ব। আমি পার্সোনালি যখন 43-র জন্য অঙ্কে শুরু করলাম, মানে আমার মনে হচ্ছে আমার কাছে অঙ্ক সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার প্রায় 11 বছরের ডিফারেন্স ছিল। আমি লাস্ট অঙ্ক করেছি আর বিসিএস এর জন্য অঙ্ক করছি প্রায় 10-11 বছরের একটা ডিফারেন্স। তো জন্য অঙ্কে আপনারা মনোযোগ দিবেন। আর সায়েন্স এন্ড আইসিটিতে যেইটা আপনার আমি পরামর্শ দেই হচ্ছে সায়েন্স লিখবেন পরে, আইসিটি লিখবেন আগে। আমি কিন্তু সবার আগে লিখেছি আইসিটি, তারপরে লিখেছি কম্পিউটার, সবার শেষে লিখেছি জেনারেল সায়েন্স। 43তেও সেম, 44এও সেম। কারণ এখন আইসিটি যে কোশ্চেন গুলো হয়, আইসিটি আর কম্পিউটার আপনারা যদি একটু অ্যানালাইসিস করবেন, আমি যদি বলি আপনার 41, 43, 44, আপনি দেখবেন আইসিটি কোশ্চেন গুলো কিন্তু একদম এক কথায় উত্তর টাইপ, মানে এগুলো কিন্তু দেখা যায় লেখা কম নাম্বার বেশি। আবার রিসেন্টলি 43, 44-এ ছিল যে পূর্ণরূপ, যে এইচটিটিপি এরকম 4-5টা ইলোবেরেশন, এগুলো কিন্তু একদম ওই যে আমরা বলি না ছাক্কা নাম্বার, ওরকম। তো জেনারেল সায়েন্স থেকে শুরু করতে হবে, নট নেসেসারি, আপনি যেটাই কমফোর্টেবল হবেন সেটাই করবেন। যেমন আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে আরেকটা জিনিস বলি, আমরা সবাই কি জানি যে বাংলায় রচনা সবার শেষে লিখতে হবে, এটা আমরা জানি কিনা? আপনারা যারা 45 পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে বাংলা ইংরেজিতে রচনা লিখতে হবে শেষে, কিন্তু আমি সবার শেষে লিখছি গ্রন্থ সমালোচনা। কারণ 43-তে গ্রন্থ সমালোচনা যে কোনটা লিখবো এমন একটা টপিক ছিল যে জাতীয় জীবনে ঐতিহাসিক
পটভূমিতে একটি বই, ওটা আমি চিন্তা করতে করতে আমি দেখতেছি যে আমার অনেক সময় চলে যাচ্ছে। তখন আমি রচনা কমন ছিল, আমি রচনা লিখেছি আগে। আপনার মতো করে আপনি আপনার কমফোর্টেবলি কিছু জিনিস আপনাকে সবকিছু শিখিয়ে দেওয়া যায় না। বিসিএস রিটেন হচ্ছে এমন পরীক্ষা, এখানে 100% আপনাকে কিছু ইনস্ট্যান্ট আপনার মাথার কিছু ই লাগবে। এই বুদ্ধিগুলো আসবে হচ্ছে প্র্যাকটিস থেকে। এই যে ব্যাপারগুলো, কিছু স্ট্র্যাটেজি আপনার প্র্যাকটিসের উপরে নিজের মধ্যে তৈরি হয়ে যাবে। আপনার মতো করে আপনি কমফোর্টেবল টপিকগুলো আগে লিখবেন, ঠিক আছে? আর যারা পারেন ডাবল কালি দিয়ে লেখার প্র্যাকটিস করেন, নীল কালো ডাবল কালি দিয়ে লেখার প্র্যাকটিস করেন। এটা অনেক ডিফারেন্স ক্রিয়েট করে, আপনার খাতা অনেক প্রেজেন্টেবল হয়ে যায়। জি, নীল কালি কোথায় ইউজ করবেন? স্মার্ট কোশ্চেন। আমি যেটা করেছি, নীল কালি আমি ইউজ করতাম হচ্ছে কোটেশন গুলাই। আর ধরেন আমি একটা লেখা লিখতেছি, একটা ইম্পর্টেন্ট কিছু, আমি চাই স্যার এটা দেখুক, আমার কথাটা বুঝেছেন? আমি চাই স্যারের নজরটা এখানে পড়ুক, আমি ওটা নীল কালি দিয়ে লিখতাম। ধরেন কালো দিয়ে লিখতে 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 হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটু লিখি সংবিধানের এত নং অনুচ্ছেদ অনুযায়ী, বা আমি ওই সংবিধানের এত নং অনুচ্ছেদ কথাটুকু নীল কালি দিয়ে লিখতাম। আশা করি কালার সুইচিং এ আপনাদের প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা আসলে অনেক লিখে অভ্যস্ত। আমরা যারা মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা আমরা যারা ডক্টর, আমরা কিন্তু অনেক লিখে অভ্যস্ত। আশা করি কালার সুইচিং ইনশাল্লাহ আপনাদের সমস্যা হওয়ার কথা না। তারপরেও কারো প্র্যাকটিস না থাকলে প্র্যাকটিস করবেন। ডাবল কালার দিয়ে লিখলে খুবই খুবই প্রেজেন্টেবল হয়, ঠিক আছে? আপনারা বাংলা লিখবেন, আমাদের কিন্তু বাংলা লেখার অভ্যাস কম। বাংলা লেখার অভ্যাস কিন্তু আমাদের অনেক কম। আমরা কিন্তু দেখা যায় ইংরেজি লিখতে খুব কমফোর্টেবল, আমরা বছরের পর বছর ধরে ইংরেজি লিখে আসছি। কিন্তু আপনাকে এখন হঠাৎ করে দেখা যায় বাংলায় একটা হাতে জড়তা চলে আসে। আপনি অনেক কিছু জানেন, কিন্তু দেখবেন এক বসায় আপনি 4 ঘন্টা বাংলায় লিখতে যদি বলি, আপনার কিন্তু হাতে জড়তা চলে আসবে। আমাদের কিন্তু বাংলা লেখার অনেক বছরের অভ্যাস নেই। বাংলা কিন্তু অবশ্যই লিখে প্র্যাকটিস করতে হবে। এটা এমন না যে আমি তো পারি, নো, আমি তো পারিতে হবে না। আপনি বাংলা লিখবেন, লিখেই প্র্যাকটিস করতে হবে। এটা একটা কম্পিটিশনের জায়গা। এখানে যারা পরীক্ষার্থী সবাই আপনার প্রতিযোগী, প্রত্যেকটা পরীক্ষার্থী আপনার প্রতিযোগী। এখানে বাংলা অবশ্যই আপনি লিখবেন, না হলে কিন্তু বাংলা খুবই কঠিন। বাংলা লেখা, বাংলাতে লেখা ঘন্টার পর ঘন্টা, এটা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। সায়েন্সে দেখবেন আপনি অনেক কিছু জানেন, লিখতে গেলে কষ্ট লাগে। বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, অনেক কিছু আমরা জানি, কিন্তু এই জড়তার কারণে আমরা কিন্তু লেখাটা করতে হবে। বাংলায় বেশি বেশি লিখে প্র্যাকটিস করবেন, অনেক লিখে লিখে দেখবেন তখন আবার সেই আমাদের সেই ছোটবেলার মতো অনেক বাংলা লেখার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। নিজেকে সেই স্কুল কলেজের অ্যাডমিশন টেস্টের সেই জায়গায় নিজেকে নিয়ে যান। আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম না মেডিকেল কলেজে, বা আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম না, ম্যাট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমরা কি করতাম? আমরা কিন্তু অনেক লিখে প্র্যাকটিস করতাম, ঠিক আছে? এরপরে হচ্ছে অবশ্যই আপনারা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা, তারপর হচ্ছে জনশুমারি, হ্যাঁ, তারপর হচ্ছে বাজেট, একদম খুবই সুন্দরভাবে মেমোরাইজ করে যাবেন। তারপর হচ্ছে সংবিধান, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমি 6টা জিনিস বললাম, এই 6টা জিনিস যেখানে পারবেন ঢুকাই দেবেন, যেখানে পারেন এই 6টা জিনিস আপনি দিয়ে দিবেন। এর কোনোটা যদি প্রাসঙ্গিক হয় দিয়ে দিবেন, ঠিক আছে? আর ওই যে দেখা যায় যে বিবিএস এর কিছু থাকে, বিবিএস তো বুঝেন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যে গত 4 বছর বা 2015-16 ভিত্তি বছরের উপরে করে 4-5 বছরের তুলনা থাকে, কিছু একটু দেখে যায়েন এগুলো। তারপরে হচ্ছে 1971-এর সাথে 2024-25-এর তুলনা, এই ধরনের কিছু প্রশ্ন আসে যে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের কি, এই ধরনের, হ্যাঁ, এগুলো একটু দেখে যাবেন। আর খাতাটা প্রেজেন্টেবল করবেন। আমি পার্সোনালি আমি যেটা বলি, যেটা হচ্ছে 5 নাম্বারের প্রশ্ন আমি লিখতাম 1 পৃষ্ঠা। 5 নাম্বারের যেটা প্রশ্ন 1 পৃষ্ঠার 2-1 লাইন আগেই ছেড়ে দিতাম। 10, 15, 20 নাম্বারের যে প্রশ্নগুলো, এগুলাতে আমি অবশ্যই চেষ্টা করতাম শুরুতে 1 বা 2 লাইনের একটা ভূমিকা লেখা।
শুরুতেই চেষ্টা করতাম প্রাসঙ্গিক হলে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু একটা লাইন দিয়ে দেয়া। ধরেন পদ্মা সেতু নিয়ে একটা জিনিস আসলো, আপনি শুরুতেই লিখে দিলেন যে পদ্মা সেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধনকালে বলেছিলেন এ সেতু আমাদের অহংকার আভিজাত্যের প্রতীক। বাস, তারপরে 1-2 লাইন লিখে একটা ডিটেলস লিখে লাস্টে আবার 1 থেকে 2 লাইন উপসংহার টানলেন। চেষ্টা করবেন 10, 15, 20 নাম্বারের যে কোশ্চেন গুলো এভাবে লিখবেন, ঠিক আছে? আর হচ্ছে সায়েন্সে কিন্তু একটা প্রবলেম হয় কি যে প্রত্যেকটা প্রশ্নেই দেখা যায় কোনো একটা পারি না, দেখা যায় মানে 3-4 ভাগ থাকে একটা প্রশ্নে, ছোট ছোট ভাগ থাকে একটা প্রশ্নে, দেখা যায় কোনো প্রশ্নেই আমি প্রত্যেকটা ভাগ পারতেছি না। আমার পার্সোনালি এরকম হতো যে দেখা যায় কোনো প্রশ্নেই সবগুলা স্টেম আমার 100% কমনের মধ্যে আসতো না। তখন আপনারা যেটা আপনার বেশি কমফোর্টেবল সেটা আগে লিখবেন, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে খাতা প্রেজেন্টেবল করার একটা অন্যতম উপায় কিন্তু পয়েন্ট করে লেখা। পয়েন্ট করে লিখবেন। আপনি একই জিনিস প্যারা করে লিখেন, পয়েন্ট করে লিখেন, দেখবেন পয়েন্ট করে লেখাটা স্যারের জন্য পড়তেও সুবিধা, দেখতেও সুন্দর লাগে, অল্প লেখায় পৃষ্ঠাও ভরে যায়। মানে এর কিন্তু অনেক সুবিধা আছে। আপনি পয়েন্ট করে লিখলেন, অল্প লেখায় তাড়াতাড়ি পৃষ্ঠা পড়লো, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। দেখতে সুন্দর হলো, এটা আর একটা প্লাস পয়েন্ট। আমি যেটা করতাম যে পয়েন্টগুলো একটু টিকমার্ক করে বা একটু ডট বা একটু বক্স করে করে পয়েন্ট করে লিখতাম। হ্যাঁ, করতে পারেন রোমান 1 2 3 ক খ গ, হোয়াট এভার ইট ইজ, আপনার মতো করে আপনি একটু পয়েন্ট করে লিখবেন। জিনিসটা দেখতেও সুন্দর হবে, স্যারের জন্য পড়তেও খুব ইজি হবে। কারণ স্যারদের কিন্তু অত সময় থাকে না, যারা খাতা দেখে তারা কিন্তু অনেক ব্যস্ত মানুষ, তারা অনেক কাজ করে, তার মধ্যে তাদেরকে খাতা দেখার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়। আপনার আমার কাজ হচ্ছে আমাদের খাতাটাকে তার কাছে প্রেজেন্টেবল করা, আমি যেটা তাকে দেখাতে চাই তার চোখে যাতে পড়ে, খাতাটা খুললেই যাতে তার চোখে পড়ে, ঠিক আছে? তো পয়েন্ট করে লিখবেন। আর আরেকটা জিনিস বলবো যে চিঠি আছে না, চিঠি, তারপরে আর একটা যেন কি ছিল, এই চিঠিগুলোর আপনার একটা সুন্দর ফরম্যাট মুখস্থ করে নেবেন, যে কোনো একটা জায়গা থেকে একটা সুন্দর একটা ফরম্যাট। হ্যাঁ, এখানে যখন ক্লাস হবে আপনাদেরকে বলবে, একটা সুন্দর ফরম্যাট লিখে মুখস্থ করে নেবেন। ওই ফরম্যাটের উপরে আপনি পরে বাকি জিনিস লিখে দিলেন। আর চিঠি হইলে হোয়াট এভার ইট ইজ খাম এঁকে দিবেন। খাম কিন্তু একটা বিশাল কনফিউশন ক্রিয়েট করে, দিব কি দিব না, দিব কি দিব না। চিঠি অ্যান্সার করলে এটা খাম আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি চিঠি 2.5 পেজ লিখেছিলাম, 2.5 পেজ। আমি কি, যেমন প্রথম পেজে হচ্ছে আমার ফরম্যাট ছিল নিচে জাস্ট 1-2 লাইন, এটা ছিল আমার প্রথম পেজ। সেকেন্ড পেজ মোটামুটি পুরোটা টেনে গেছি, লাস্টের থার্ড পেজে 1-2 লাইন লিখে খাম এঁকে শেষ। তো আমার খাম সহ প্রায় 2.5 পৃষ্ঠার মতো হয়ে যায় চিঠিটা, ঠিক আছে? আর 10 মার্কের প্রশ্ন আমি লিখতাম হচ্ছে 2.25 পেজের মতো, 2.5 এর একটু আগেই শেষ করে দিতাম। 2 পেজ কমপক্ষে লিখবেন 10 পেজ, 10-এর হলে। ভাব সম্প্রসারণ হচ্ছে কি, আর একটা কথা, ভাব সম্প্রসারণ যেহেতু জিনিসটা টানলেন, ভাব সম্প্রসারণে কিন্তু আপনি এক্সট্রা কোটেশন ঢুকাবেন না। এক ভাবের সম্প্রসারণ করতে গিয়ে আপনি যদি বহু ভাব ঢুকাই দেন, এটা আসলে জিনিসটা কি হয় না। আপনি এই ভাবেরই সম্প্রসারণ করতে থাকবেন যা পারেন, যদি কিছু ডেটা ভিতরে ঢুকবে। কিন্তু ভাব সম্প্রসারণে আপনি অন্যান্য কোটেশনস আমার মতে নাই ভালো, আসলে এটা এক একজন মেন্টররা এক এক ভাবে বলে, বাট আমার পার্সোনাল অপিনিয়ন, আমি কোনোটাতেই কখনোই এটা আমি জাস্ট ওই ভাবটাই টেনে যাবেন। আর সারাংশ সারমর্ম যেটা ভালো লাগে সেটা লিখবেন, যত জিস্ট করা যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে একটু কথা বলি, কম্পোজিশন। ইংলিশ কম্পোজিশন নিয়ে কিন্তু সবার ভিতরে একটা টেনশন থাকে, কি হবে না হবে, কি হবে না হবে। হ্যাঁ, ইংলিশ কম্পোজিশনে সবার আগে প্রশ্ন পড়বেন, প্রথম যে আপনার কাজ কোশ্চেন পড়া। কম্পোজিশনের যে কোশ্চেন গুলো আপনাকে উত্তর করতে বলা হয়েছে, কোশ্চেন গুলো আগে পড়বেন, তারপরে কম্পোজিশনে যাবেন। প্যাসেজে গিয়ে, মানে প্যাসেজে গিয়ে যেহেতু আপনি প্রশ্ন পড়ে ফেলছেন, কমপক্ষে 2 বার আপনি প্রশ্নগুলো পড়বেন, মাথায় ঢুকে যাবে যে কি আমার কাছে কি চাইলো।
প্যাসেজ যখন আপনি এখন পড়তেছেন সময় নিয়ে, একটু জাস্ট যেটা কোশ্চেন গুলোর সাথে প্রাসঙ্গিক একটু দাগ দিয়ে যাবেন পেন্সিল দিয়ে। আর ওখানে তো কয়েকটা আন্ডারলাইন করাই থাকবে। খুব ঠান্ডা মাথায় প্যাসেজ পড়বেন, ঠিক আছে? আর হচ্ছে প্যাসেজ গুলো যখন সারমর্ম করবেন, প্যাসেজের সামারি যত সংক্ষিপ্ত করা যায়, ঠিক আছে, যত সংক্ষিপ্ত করা যায়। আর কিছু নর্মাল নর্মাল ধরেন আমি একটা কিছু লিখছি ইংরেজিতে, ইংরেজি লেখা আকর্ষণীয় করার কিন্তু কিছু ইয়ে আছে, টেকনিক আছে। ধরেন কিন্তু কিছু এক্সক্লুসিভ শব্দ ভিতরে ঢুকিয়ে দিলেন, ফার্দার মোর, মোর ওভার, ফর ইনস্ট্যান্স, এই ধরনের কিছু আলাদা কিছু শব্দ লেখার মধ্যে জুড়ে লেখার প্র্যাকটিস করবেন, দেখবেন লেখাগুলো পড়তে ভালো লাগে, ঠিক আছে? তাহলে আর লাস্ট অনুবাদ, অনুবাদ নিয়ে একটু কিছু কথা বলি। অনুবাদ কিন্তু খুবই মানে খুব একটা টেনশনের ব্যাপার, কিন্তু অনুবাদ নাম্বার 65, এক অনুবাদেই নাম্বার 65 900-র মধ্যে, তার মানে হিউজ। 25 25 50 আর এদিকে 15, 65 নাম্বার হচ্ছে আপনার অনুবাদে। অনুবাদ কিন্তু আপনার একটু প্র্যাকটিস থাকতে হবে। এখন অনুবাদ আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? আমি যেটা করতাম, ধরেন পেপার পড়তেছি, পেপারেরই 2-3টা লাইন আমি অনুবাদ করলাম, করে ওই লাইনগুলোই আমি কোনো একটা অ্যাপসে অনুবাদ করে নিলাম, বা সেম, এখন তো অনেক পত্রিকা আপনার সেম আর্টিকেল এসে থাকে, যেমন প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, সেম আর্টিকেল কিন্তু বাংলা ইংরেজিতে থাকে, চেক করে নিলেন। অনুবাদ কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই ভালো করা সম্ভব না। অনুবাদ যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু অনুবাদ কিন্তু অতটা ভালো লাগে না। অনুবাদ হচ্ছে আর একটা জিনিস, ওই যে আমি একটু আগে শুরুতে বলেছিলাম না যে প্রেজেন্টেশন, অনুবাদ কিন্তু এরকম একটা জিনিস। একটা অনুবাদ ধরেন আমি এখানে 5 লাইনের একটা অনুবাদ, এখানে আমরা যতজন মানুষ আছি সবাই করব 5 লাইনের একটা অনুবাদ, ধরেন বি টু ই বা ই টু বি, এক একজনের এক এক রকম হবে, অথচ লাইন 5টা কিন্তু সেইমই। অনুবাদ আপনি প্র্যাকটিস করবেন, না হলে অনুবাদ কখনোই হাতে আসবে না। প্র্যাকটিস করে নিজের মতো করে ওই ভাবানুবাদ করে নেবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কি হবে। তো এই মোটামুটি আমি কিছু একটু টাচ দিয়ে গেলাম। আপনারা যদি কোনো স্পেসিফিক্যালি কিছু জানতে চান তাহলে আমাকে একটু জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমি সেভাবে ওই টপিক ধরে আরো কিছু না হয় কথা বলবো, যদি আপনাদের সেরকম জানার কিছু থেকে থাকে। আপনারা যারা 45 দিয়েছেন, আপনাদের মানে কঠিন লেগেছে কি, আর প্রবলেম কি মনে হয়? এই তো ম্যাথ, ম্যাথে টাইম ম্যানেজমেন্ট খুবই একটা, আপনি কিন্তু খুব স্মার্ট একটা কোশ্চেন করেছেন। ম্যাথে কিন্তু আমরা সাধারণত টাইম ম্যানেজমেন্ট জিনিসটা মাথায় আনি না, আরে অঙ্ক তো পারবোই, অঙ্ক তো পারবোই, এগুলো আর কি, অঙ্ক পারলে তো সময়ের কিছু না, অঙ্ক পারলে সময় অনেক কিছু। অঙ্ক সময় কিন্তু করা খুব কঠিন, অঙ্কের মধ্যে অনেক কিছু আছে, আমাদের ওখানে চিন্তা ভাবনা করার এখানে ব্যাপার আছে। অঙ্ক কিন্তু টাইম ম্যানেজমেন্ট, আপনি ভালো কথা বলেছেন। অঙ্কে আমি যেটা পরামর্শ দিতে পারি, আপনি হচ্ছেন ওই যে বীজগণিত, কিছু থাকে না যে লেখা কম, লগারিদম, আমি যেটা করতাম সবসময় সূচক লগারিদম আগে করতাম সব সময়। তারপর যে ভেন ডায়াগ্রাম, এগুলোতে কিন্তু লেখা কম। আমার যেগুলোতে লেখা কম কিন্তু নাম্বার সেই 2.5 বা নাম্বার সেই 5, ওই অঙ্কগুলো আপনি আগে করবেন। তাহলে আপনার কি হবে, ধরেন আপনি 25-30 অঙ্ক করে ফেলছেন, আপনার মাথার চাপটা কমলো, যে আমার 30 মার্কস সিকিউরড হয়ে গেছে, এবার আমি বাকি লেন্দি অঙ্কগুলো এখন আমি আস্তে আস্তে করি। যেই অঙ্কে লেখা কম নাম্বার সেম, ওই অঙ্কগুলো আপনি আগে করবেন। আপনি যে ইলেবারেটিভ লেখাগুলো একটু পরে করলেন, যেগুলো একটু বেশি লেখা লাগে, জ্যামিতিটা একটু পরে করলেন, যেগুলো আমরা একটু লেখা বেশি হয়, পরিমিতি টাইপের যে অঙ্কগুলো থাকে ওগুলো না হয় আপনি একটু পরে করলেন। তাহলে আপনার একটু টাইম স্ট্র্যাটেজি দিয়ে আপনি একটু আগায় থাকবেন। আর হচ্ছে এখন থেকে যারা ধরেন 46তম দিবেন প্রথমবার, আপনাদের কিন্তু সময় খুব কম, নো টাইম টু ওয়েস্ট। একেবারে যেভাবে গাইডলাইন পাচ্ছেন কন্টিনিউয়াসলি লেগে থাকেন, কারণ 46তমতে কিন্তু একটা বিশাল সুযোগ, 46তমতে কিন্তু একটা সুবর্ণ সুযোগ, আপনাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রিটেন দিয়ে আপনাদের একটা ক্যাডার সিকিউর করা, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ।
তো আপনারা এভাবে প্রিপারেশন নিতে থাকেন। আর এখানকার, জি বলেন। ও একটা চিত্রের কথা তো বলেই নাই, থ্যাংক ইউ, এটার কথা আমি আসলে ভুলে গিয়েছিলাম। চিত্রে কালার ইউজ করার প্রয়োজন নাই, চিত্র যত পারেন দিবেন। আমি 43rd BCS রিটেনে, এটা আসলে অনেকে বললে মনে করবে চাপা মারতেছি, আমি বাংলাদেশের 5টা মানচিত্র আঁকছি বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষায়। এটা আসলে মানে আমি কিভাবে করছি আমি নিজেও জানি না। আমি বারবার আঁকতে আঁকতে বাংলাদেশের মানচিত্র আমার এত ফাস্ট হয়ে গেছিল। তারপরে আপনার কন্টেম্পোরারি কিছু মানচিত্র আপনার মাথায় থাকতে হবে। যেমন 43 আমরা যারা দিয়েছি, এটা মোটামুটি নিশ্চিত ছিল রাশিয়া ইউক্রেন হটকেক, সব জায়গায় রাশিয়া ইউক্রেন থাকবেই। তো রাশিয়া ইউক্রেন মানচিত্র যারা প্র্যাকটিস করেনি তাদের কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনালে কিন্তু তারা মানচিত্র আঁকতে পারে নাই। এরকম আপনি কন্টেম্পোরারি যেমন ইস্যুতে, যেমন আমি এখন যদি একটা কথা বলি, সবচেয়ে হটকেক ইস্যু হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন। আপনার কিন্তু ইসরায়েল প্যালেস্টাইনের মানচিত্র হাতে আঁকা থাকতে হবে। অ্যাবসলিউটলি দরকার নাই, আমার কাছে দেখলে যাতে মনে হয় যে না দিস ইজ প্যালেস্টাইন, দিস ইজ ইসরায়েল, জর্ডান, মানে ওই এরিয়ার একটা মানচিত্র কিন্তু আপনার আঁকা অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে। কারণ এটা কিন্তু বর্তমানের বার্নিং ইস্যু, এগুলো কিন্তু থাকতে পারে বাংলাদেশে ইন্টারন্যাশনালে। আর বাংলাদেশের মানচিত্র তো দিবেনই, ভৌগোলিক অবস্থান চাইলো একটা মানচিত্র আপনি এঁকে দিলেন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে যে থাকে না বরেন্দ্র অঞ্চলের বর্ণনা দিন, তারপর হচ্ছে যে টারশিয়ারি যুগের বা এই ধরনের যে কোশ্চেন গুলো থাকে, ছোট করে একটা মানচিত্র এঁকে দিবেন, অ্যাবসলিউট হওয়ার প্রয়োজন নাই। তাড়াতাড়ি মানচিত্র আঁকা শিখবেন, সিঙ্গেল কালারে মানচিত্র আঁকবেন, আর হচ্ছে অত ইন ডিটেইলস খুব সৌন্দর্যের দিকে তাকাবেন না। আমার বুঝলেই হলো যে এটা বাংলাদেশ, বুঝলেই হইলো এটা মধ্যপ্রাচ্যের একটা ছবি, ঠিক আছে, মানে একটু কোনো মতে একটা করা। কিন্তু আঁকলে হয় কি জিনিসটা একটু ইউনিক হয়। সব স্টুডেন্টরা ম্যাপ আঁকার টাইম পাবে না, অনেকে আছে ম্যাপ পারে কিন্তু ম্যাপ আঁকার টাইম পাবে না। আপনি টাইম ম্যানেজমেন্ট করে যদি ম্যাপ আঁকতে পারেন, আপনি অনেক আগায় থাকবেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের পড়া চালায় যান। এখানে সকল মেন্টররা আপনাদেরকে তো বলবে কিভাবে কোন টপিক ধরে ধরে, তো আপনাদের ক্লাস হবেই সেভাবে। আপনাদের জন্য শুভকামনা রইল। একটাই লাস্ট কথা, নো টাইম টু ওয়েস্ট। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।